যৌন আসক্ত হওয়া কতটা ভয়ঙ্কর তা এই মুভি না দেখলে বুঝতেই পারবেন না। আর এই রোগটি সবচেয়ে বেশি মেয়েদের হয়ে থাকে। দুনিয়াতে যত ধরনের নেশা আছে তার থেকে ভয়ঙ্কর নেশা হলো এই যৌন আসক্ত নেশা। এই রোগটির নাম হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার। আর এই বিষয় নিয়েই আজকের এই মুভির নাম মঙ্গলবারম অর্থাৎ মঙ্গলবার। মুভির গল্পটি একটি মেয়েকে নিয়ে, যে কিনা গ্রামের সবার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু তার সাথে শারীরিক সম্পর্ক করার পর গ্রামে একের পর এক খুন হচ্ছে। যারা খুন হচ্ছে তাদের নাম আবার দেয়ালে কে যেন লিখে রাখে, তবে খুনগুলো হয় প্রতি মঙ্গলবার রাতে। তবে অদ্ভুত বিষয় হলো যারা মারা যাচ্ছে তারা আবার পরকীয়ায় লিপ্ত ছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মেয়েটি কেনই বা সবার সাথে শারীরিক সম্পর্ক করে, আর কেনই বা প্রতি মঙ্গলবার রাতে দুইজন করে খুন হয়? চলুন গল্প থেকে জেনে আসি। গল্পটি শুরু হয় 1986 সালে, যেখানে প্রথমেই আমরা দেখতে পারি রবি এবং সাইলু নামের দুই বন্ধুকে। তারা দুইজনেই খুবই ভালো বন্ধু। সেদিন তারা বাগান থেকে কিছু ফল চুরি করে নিয়ে আসছিল। সেখানে রবি মেলাতে গিয়ে তারা দুজনে মিলে একটা ছবি তুলেছিল। সেই ছবিটা সাইলুকে দেখায় এবং বলে, ছবিতে তোমার চোখে কাজল নেই, তাই আমি মহালক্ষ্মীর মন্দির থেকে তোমার জন্য কাজল নিয়ে এসেছি। এবং তা দেখে সাইলুও খুব খুশি হয়ে যায়। তারপর তারা সেখান থেকে বাড়ি আসার পথে কুয়োর মধ্যে একটা কুকুরছানাকে দেখতে পায় এবং তারা দুজনে মিলে কুয়ো থেকে সেই কুকুরছানার জীবন বাঁচিয়ে তোলে। সাইলু বলে যে এই কুকুরছানাকে সে তার কাছে রাখবে, তাই সাইলু তাকে নিয়ে বাড়ি চলে আসে এবং এসে দেখে তার বাবা এসেছে। আসলে সাইলু তার দিদার কাছে থাকে। তার মা মারা যাওয়ার পরে তার বাবা আরেকটা বিয়ে করে সাইলুকে তার দিদার কাছে রেখে দিয়েছে। তার বাবা মাঝে মধ্যেই তার বউ বাঁচাতে নিয়ে এখানে আসে, যাতে এখানকার সম্পত্তির ভাগ সে নিতে পারে। কিন্তু সাইলুর দিদা সেদিন বলে দেয় যে এখানকার যা কিছু আছে সব সাইলুর জন্যই আছে, তাই সে কোনো মতে দিতে পারবে না। শুনে তো তার বাবা রেগে যায়। এটা কেমন বাবা? হ্যাঁ, নিজের মেয়ের থেকে তার সম্পত্তির উপর লোভ বেশি। তবে একটা জিনিস আমাদেরকে আজকে বুঝিয়ে দিল যে শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে সেই বাবার দায়িত্বটুকুও পালন করতে হয়। তো আর কি, রেগে মেগে সে তার বউ বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যায়। আর এইসব কিছু দেখে সাইলু মনের দুঃখে মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে কাঁদতে থাকে। তখন রবি সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে তোর বাবা এবং আমার বাবা থাকলেও কি আর না থাকলেও কি, দুটোই সমান। এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে রবির বাবাও রবির সাথে খারাপ আচরণ করে। কিছুক্ষণ পরে রবির বাবা সেখানে হাজির হয়ে রবিকে মারধর করতে লাগে এবং বলে, তোকে দোকান থেকে বিরিয়ানি আনতে বলেছিলাম আর তুই এখানে, দেখেছেন কেমন বাবা? তো রবি মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে সে পালিয়ে যায়। তখন রবির বাবা খারাপ দৃষ্টিভঙ্গির সাথে সাইলুকে বলে যে তোকে আসতে বলি আসিস না কেন? এর থেকে আমরা বুঝতে পারি যে রবির বাবা সাইলুর সাথেও খারাপ আচরণ করে। কয়েকদিন পর একদিন রাত্রিবেলা রবিদের বাড়িতে আগুন লেগে যায়। আর এই ঘটনা দেখে গ্রামবাসীরা ভেবে নেয় যে রবি এবং রবির বাবা তারা দুইজনেই এই আগুনে মারা গিয়েছে। আর সাইলুও ভেঙে পড়ে যায়, কারণ এই দুনিয়াতে তাকে শুধু দুইজনেই ভালোবাসতো। একটা হচ্ছে তার দিদা, আরেকজন তার প্রিয় বন্ধু রবি। আসলে রবিদের বাড়িতে আগুন লেগে গিয়েছে না লাগিয়ে দেওয়া হয়েছে তা পরে বুঝতে পারবেন। সিন চলে আসে 10 বছর পরে। একটি মহিলাকে দেখানো হয় যে কিনা মধ্যরাত্রি অন্ধকারের মধ্যে গ্রামের মধ্যে দিয়ে দুই হাতে আর মাথায় প্রদীপ নিয়ে ছুটে চলেছে, আর তার পায়ের নুপুরের বিশাল আওয়াজ হচ্ছে। পরদিন মঙ্গলবার সকালবেলা গ্রামবাসীরা বাইরের দেওয়ালে কিছু বড় বড় লেখা দেখতে পায় এবং আশ্চর্য হয়ে যায়। তখনই রাস্তা দিয়ে গিয়েছিল এই ব্যক্তি। লোকটির নাম কাশিরাজু আর তার সাথীর নাম পুলি। পুলি অন্ধ, চোখে দেখতে পায় না। তো তারাও সেখানে গ্রামবাসীর ভিড় দেখতে পেয়ে সেখানে থেমে যায় এবং তারাও সেই লেখা দেখে আশ্চর্য হয়ে যায়। দেয়ালে লেখা ছিল যে গ্রামের এক ব্যক্তির বউর সাথে অন্য এক পুরুষের অবৈধ সম্পর্ক আছে। তখনই সেই ব্যক্তিও সেখানে হাজির হয়ে যায়, মানে যার বউর নাম এই দেয়ালে লেখা আছে। তো সেও এই ব্যাপারটা বুঝতে পেরে রেগে গিয়ে তার বউকে মারার জন্য ছুটে যায়। কিন্তু একটু পরেই গ্রামের একজন ক্ষেতের মধ্যে একটা পুরনো কুয়োর পাশে সেই ব্যক্তির বউ আর তার প্রেমিকার লাশ দেখতে পায়। তো গ্রামের সবাই সেখানে হাজির হয়ে যায় এবং সবাই হতভম্ব হয়ে যায় যে এরকম একটা ঘটনা কিভাবে হতে পারে। তখনই কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় সেখানকার এসআই অফিসার মায়া এই ব্যাপারটাকে তদন্ত করার জন্য। তো তিনি এই বিষয়টা পরিচর্যা করার জন্য লাশগুলোকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে চায়, কিন্তু গ্রামবাসীরা বাধা দেয় এবং বলে যে এই গ্রামে যা কিছু হয় সব জমিদার বাবুর আদেশে হয়, তাই উনি না বলা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না। সিন চলে আসে জমিদারের বাড়িতে। এই যে ইনি হচ্ছেন জমিদার সাহেব, কিন্তু এনার ছবিতে তো মালা বসে গেছে, তাই না? তাই এনার জায়গায় তার ছেলেই এখন এই দায়িত্বটা পালন করে, মানে তার ছেলেই এখন এই গ্রামের জমিদার। আর ইনি হচ্ছেন বর্তমান জমিদারের বউ রাজেশ্বরী দেবী। তবে তিনি পূজা অর্চনা করতে একটু বেশি ভালোবাসেন, কিন্তু অপরদিকে জমিদার সাহেব পূজা অর্চনার দিকে বিশ্বাসী নন। তো জমিদার সাহেব বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায়। তো সেখানে পৌঁছালে এসআই অফিসার মায়া জমিদার সাহেবকে বলে যে এরা কিভাবে মারা গিয়েছে তা যাচাই করার জন্য লাশগুলোকে পোস্টমর্টম করতে হবে, তাই আমি বডিগুলোকে নিয়ে যেতে চাই। কিন্তু জমিদার সাহেব মানা করে এবং বলে যে এই গ্রামে শুধু জীবিত পশু পাখিদেরই কাটা হয়, মরা মানুষের না। তাছাড়া এদের গোপন রহস্য গ্রামবাসীরা জানতে পেরে গিয়েছে, এটা সহ্য করতে না পারে তারা আত্মহত্যা করেছে, আর এটাই সত্যি বলে জমিদার সাহেব সেখান থেকে চলে যায়। তো এখন বডিগুলোকে তো অন্তিম কার্য করতে হবে, তাই না? এই লোকটি ছিল খ্রিস্টান, তাই তার বউকে মাটিতে দফন করা হয় এবং অপরদিকে সেই বউর প্রেমিকটা ছিল হিন্দু, তাই তাকে আগুনে দাহ করা হয়। কিন্তু তাকে দাহ করার সময় মহালক্ষ্মীর মুখোশ পরা একটা লোক সেখানে উপস্থিত হয়। কে হয় এই লোকটি পরে জানতে পারবেন, তাই তাকে একটু মনে রাখুন। এরপরে এই গ্রামের এই বিশ্বনাথ নামে একজন ডাক্তারকে দেখানো হয়। তিনি খুবই ভালো মানুষ
এবং গ্রামের সবাই তাকে সম্মান করে। দূরে কোথাও চিকিৎসা করার জন্য যদি কারো কাছে টাকা না থাকে তাহলে সে নিজে টাকা দিয়ে সাহায্য করে। এরপরে কয়েকদিন পর গ্রামের একটা বাড়িতে মেয়ে বড় হয়ে গিয়েছে, তার অনুষ্ঠান হয়, মানে মেয়েটির প্রথম পিরিয়ড এসেছে। আসলে দক্ষিণ ভারতের লোকেরা এই অনুষ্ঠানটি করে থাকে। তো অনুষ্ঠানে গ্রামের সবারই নিমন্ত্রণ ছিল এবং সবাই এসেছে। তো 10 জন এক জায়গায় জড়ো হলে কিছু তো একটা সমালোচনা হবে, তাই না? তো সেখানে গুর্জা নামের একজন ব্যক্তি সবাইকে বলে দেয় যে আমার মনে হয় ভাসুই ওই দুজনকে খুন করেছে। আসলে ভাসু হলো এই গ্রামের একজন ফটোগ্রাফার যে এই অনুষ্ঠানে ফটো তুলেছিল, কিন্তু সে এই কথা শোনার পর গুর্জার সাথে মারামারি শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই মারামারিটা ছোটখাটো বিষয় নিয়ে পুরো গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিশাল আকার নিয়ে নেয়। সেই সময় সেখানে হাজির হয়ে যায় জমিদারের বউ রাজেশ্বরী দেবী। তবে তার সামনে সবাই নর্মাল হয়ে যায়, সবাই এমন আচরণ করে যেন এখানে কিছুই হয়নি। আসলে রাজেশ্বরী দেবী পূজা অর্চনা করতে একটু বেশি ভালোবাসেন, তাই তাকে সবাই সম্মান করে। তবে রাজেশ্বরী দেবী যাওয়ার পর তারা আবার লড়াই শুরু করে দেয়। কি একটা অবস্থা বলুন তো, অনুষ্ঠান বাড়িটাকে তারা একেবারে রণভূমি বানায় ফেলেছে। সেই জন্য সঠিক মতো প্রমাণ না পাওয়া পর্যন্ত কারো উপর দোষারোপ চাপাতে নেই, না হলে মানুষের রাগ কখন কি করে দিতে পারে তা ভাবনার বাইরে। তো অনুষ্ঠান বাড়ির মালিক কোনো মতো ভাবে লড়াইটা থামায়। তারপর গুর্জা আর ভাসুকে গালি দিতে লাগে যে তোদের জন্য এখানে এরকম একটা অঘটন ঘটলো, যদি মারামারি করার এত ইচ্ছা থাকে তাহলে নিজের বাড়িতে গিয়ে মারামারি করো বলে সেখান থেকে তাদের দুজনকে তাড়িয়ে দেয়। সিন চলে আসে পরদিন সকালে। পুরোহিত এবং পুরোহিতের বউ দুজনে মিলে আলোচনা করছে যে মহালক্ষ্মীর পুজোর দিন কাছে চলে আসছে, কিন্তু হাতে একটা টাকাও নেই, কি করা যায় ভেবে পারছে না। তখন পুরোহিতের বউ বলে তুমি না হলে একবার জমিদার বাবুর কাছে যাও, তিনি কি বলছেন একবার শুনে আসো। তো কথা মতো পরদিন সকালে পুরোহিত মশাই জমিদার বাড়িতে হাজির হয়। তো পুজোর জন্য জমিদার কাছ থেকে টাকা চাইলে জমিদার সাহেব টাকা দিতে রাজি হয় না, বরং উল্টে আরো ধমকি দেয় যেন এই বিষয়ে আর কখনো টাকা চাইতে না আসে। তখন পুরোহিত মন খারাপ করে সেখান থেকে যেতে থাকলে জমিদারের বউ মানে রাজেশ্বরী দেবী তাকে পিছন থেকে ডাক দেয় এবং তাকে অনেকগুলো টাকা দেয় যাতে তারা ভালোভাবে পুজোটা করতে পারে। ওই দিন মায়া যখন রাস্তা দিয়ে যাচ্ছিল কেস তদন্ত করার জন্য, তখন কলা বাগানের মধ্যে মহালক্ষ্মীর মুখোশ পরা সেই লোকটিকে দেখতে পায়। তখন গাড়ি থামিয়ে আবার দেখতে গেলে তাকে আর দেখতে পায় না। মায়া চিন্তায় পড়ে যায় এই ভেবে যে ওখানে কে ছিল। সিন চলে আসে মঙ্গলবারের রাত্রে, আর আজকে মহালক্ষ্মীর পুজোর দিন। তো গ্রামের সবাই এসেছে, সবাই নাচ গানে মেতে উঠেছে, আর অন্যদিকে সেই মহালক্ষ্মীর মুখোশ পরা লোকটিও আড়ালে একাই গানের তালে নেচে যাচ্ছে। এই রাত্রে আবারও ওই মহিলাটি হাতে আর মাথায় প্রদীপ নিয়ে ছুটে যাচ্ছে। পরদিন সকালে আবারও গ্রামবাসীরা বাইরে দেয়ালে কিছু লেখা দেখতে পায়। তো গ্রামবাসীরা সবাই ছুটে আসে, তারা দেখতে পায় দেয়ালে আজকেও ওইরকম দুজনের নাম লেখা আছে যারা বিয়ের পরেও অন্যজনের সাথে সম্পর্কে জড়িত আছে। এইদিকে গ্রামের একজন যে দুজনের নাম দেয়ালে লেখা আছে তাদের একটা গাছের নিচে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখতে পায়। তো গ্রামের সবাই সেখানে হাজির হয় এবং মায়াও সেখানে যায় কেস তদন্ত করার জন্য। মায়া তখন গ্রামবাসীদের বলে তোমাদের এখন মনে হচ্ছে তো যে এদের খুন করা হচ্ছে, না তোমাদের জমিদার বাবুই এদের বিচার করবে। বলতে বলতেই জমিদার বাবু সেখানে হাজির হয়ে যায়। মায়া বলে কি জমিদার বাবু, এইভাবে আত্মহত্যা করা তোমাদের গ্রামের কোনো নিয়ম আছে নাকি? আমি আগেই বলেছিলাম যে কেউ এদের ফন্দি বানিয়ে এইভাবে খুন করছে। জমিদার বাবু বলে ওঠে তুমি কিভাবে জানলে এদের খুন করা হয়েছে? মায়া বলে এত উঁচু থেকে গলায় দড়ি দেওয়ার জন্য পায়ের নিচে তো কিছু রাখতে হতো, কিন্তু এখানে তো কিছুই নেই, তার মানে এদের আগেই মেরে দিয়ে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। যেইভাবেই হোক আমি খুনিকে বের করব, তার জন্য পোস্টমর্টম তো করতেই হবে বলে তারা লাশগুলোকে নিয়ে চলে যায়। মায়া এখন ভাবতে থাকে যে শুধু মঙ্গলবার করেই কে আর কেনই বা এদের খুন করছে। তাই সে প্রমাণ পাওয়ার জন্য আগে যে মারা গিয়েছে তার বডি বের করতে যায়, কিন্তু কবর খুঁড়ে দেখতে পায় সেখানে বডি নেই। মায়া বুঝতে পেরে যায় যে এই খুনের পিছনে কিছু তো রহস্য আছে। পরদিন গ্রামবাসীরা সবাই আলোচনায় বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার রাত্রে তারা গ্রাম পাহারা দেবে। দেয়ালে কে লিখছে তাকে ধরতে পারলেই তারা খুনি পর্যন্ত পৌঁছাতে পারবে। তাই পুলিশকে ঢোল পিটিয়ে গ্রামের সবাইকে জানানোর দায়িত্ব দিয়ে দেয়। তো পুলিশ সবাইকে জানিয়ে দেয় যে আমাদের গ্রামে অবৈধ সম্পর্ক রাখা লোকেদের নাম দেয়ালে লিখে তাদের প্রত্যেক মঙ্গলবার করে মারা হচ্ছে, আর আগামীকালই মঙ্গলবার। তাই সবাই এদিকে ওদিকে না গিয়ে বিছানা না বদলিয়ে রাতে সবাই আপন আপন ঘরেই শুয়ে থাকার বিনতি রাখবে, আর এটাতেই সবার ভালো হবে। সিন চলে আসে মঙ্গলবার রাত্রে, সবাই দল বেঁধে ঘোরাঘুরি করতে থাকে। তখনই তারা একজনকে দেয়ালে কিছু লিখতে দেখতে পেয়ে যায় এবং অনেক পিটাপিটি করার পর অবশেষে তাকে ধরেও ফেলে। তো সেই ব্যক্তি আর কেউ ছিল না, ছিল ওই যে ফটোগ্রাফার ভাসু, তারই ছোট ভাই নানি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে তোমাদের এখন কি মনে হচ্ছে এই সব ঘটনার পিছনের মূল কারণ কে? নানি, তাই তো? গ্রামবাসীরাও সেটাই ভেবেছে, তাই তাকে পুলিশে দিয়ে দেয়। আবার অন্যদিকে ওই রাত্রি ডক্টর বিশ্বনাথ যখন বাড়ি ফিরছিল তখন কলাবাগানের মধ্যে থেকে একজনের কান্নার আওয়াজ শুনতে পায়। তাই তিনি কাছে গিয়ে দেখতে গেলে একটা মেয়ের ভয়ানক আত্মাকে দেখতে পায়। মেয়েটি তার দিকে একবার তাকিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দেয় এবং বিশ্বনাথ এই ঘটনা দেখে ভয় পেয়ে যায়, কারণ মেয়েটি আর কেউ ছিল না, ছিল 10 বছর আগের সেই সাইলু। তো মেয়েটি কিভাবে মারা গিয়েছে আর তার আত্মাটি কেনই বা এইভাবে কান্না করছে
তা এখন জানতে পারবেন। সিন চলে যায় বর্তমান সময় থেকে 18 মাস আগে। এখানে আমাদের দেখানো হবে যে সাইলুর সাথে কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে সে মারা গিয়েছে। সিন কাট হলে প্রথমেই সাইলুকে দেখানো হয়, যে কিনা ছোটবেলায় চোখে কাজল দেওয়ার সেই অভ্যেসটা তার এখনো রয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দরী হয়েছে। সে এখন কলেজে পড়ে, তাই সে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু বেরোনোর আগে এই কুকুরটাকে একটু আদর করে। চিনতে পেরেছেন? এটা সেই কুকুর যেটাকে রবি আর সাইলু মিলে একটা কুয়ো থেকে উদ্ধার করেছিল। আজ কুকুরটিও অনেক বড় হয়ে গেছে। গ্রামের অন্য মেয়েদের তুলনায় সাইলু অনেক সুন্দরী বলে সে বাড়ি থেকে বের হলেই পাড়ার আশেপাশের ছেলেগুলো তার দিকে কেমন একটা নজরে তাকিয়েই থাকে, কিন্তু সাইলু সেদিকে গুরুত্ব না দিয়ে সে নিজের তালে চলে যায়। তারপর কলেজে পৌঁছালে সে একটা বাইক দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে আসে। তার মানে সাইলু অলরেডি একজনকে পছন্দ করে। তবে সেই ছেলেটি আর কেউ না, সে হলো সাইলুরই কলেজের একজন প্রফেসর। তবে সেই প্রফেসরটিও সাইলুকে অনেক ভালোবাসে। তো দুজনকে ভালোবাসে, তাই তারা একটা সম্পর্কে জড়িত হয়ে যায় এবং একদিন তারা শারীরিক সম্পর্কও করে ফেলে। এরপর থেকেই তারা মাঝে মধ্যেই দেখা করে এবং জায়গা বুঝে কাজও সেরে ফেলে। সাইলু তার জন্য পাগল হয়ে গিয়েছিল। সে ভেবেছিল প্রফেসরটি তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু কয়েকদিন পর সাইলু প্রফেসরটিকে আর কলেজে দেখতে পায় না। তাই সাইলু প্রফেসরটির খোঁজ নেওয়ার জন্য তার রুমে যায়, কিন্তু গিয়ে দেখে তার রুমেও তালা লাগানো। প্রফেসরটির খোঁজ না পাওয়ায় সাইলুর মন পুরো খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এইভাবেই কয়েকদিন যাওয়ার পর একদিন সাইলু কলেজে গিয়ে জানতে পারে যে প্রফেসরটি অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। কতটা কষ্ট লাগে একবার ভেবে দেখেন। একজনকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তার সাথে সবকিছু করে অন্য একটি মেয়েকে বিয়ে করলো। সাইলুর বুক ফেটে পুরো খা খা হয়ে গিয়েছে। এরপর প্রফেসরটি যখন তার নতুন বউকে নিয়ে কলেজ থেকে বের হবে, তখন সাইলু তার প্রশ্নের জবাব চাইতে তার গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। প্রফেসরটি তাকে দেখতে পেয়ে তার কাছে আসে এবং সাইলুকে বলে, তুমি শেক্সপিয়রের নোবেলের একটা চ্যাপ্টারের মতো, যেটাকে প্রতিদিন পড়লে বোরিং ফিল হবে, কিন্তু মাঝে এক দুবার পড়লে আনন্দ আসবে, তাই আমি পড়ে নিয়েছি। তুমি প্রতিদিন পড়ার মতো চ্যাপ্টার নাও। এই কথা শুনে সাইলুর মন পুরোপুরি ভাবে ভেঙে যায়। সে অঝরে কান্না করতে থাকে। তারপর কোনো মতো ভাবে মনটাকে একটু শক্ত করে বাড়িতে আসছিল। এসে দেখে তার দিদা ঘুমিয়ে আছে, তাই তাকে ডাক দিতে যায়, কিন্তু তার ডাকে আর তার দিদা সাড়া দেয় না। মানে তার দিদাও সারা জীবনের মতো ঘুমিয়ে পড়েছে। সাইলুকে দেখার মতো একজন ছিল, সেও আর রইল না। তাই গ্রামের কয়েকজন মিলে তার বাবাকে ডাকে এবং সাইলুকে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তার বাবা সেই অতীতকালের আবদার আবার চেয়ে বসে। মানে সাইলুর নামে যে 3 একর জমি আছে সেটা তার নামে করে দিতে হবে, তাহলে সাইলুকে নিয়ে যাবে। সাইলু শোনা মাত্রই ঘর থেকে সেই জমির কাগজ বের করে মনের রাগে তার বাবার মুখে ছুঁড়ে মারে এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সাইলুর এখন কাছের মানুষ বলতে আর কেউ রইল না। একাই মনমরা হয়ে বসে থাকে আর সেই প্রফেসরটির সঙ্গে পার করা সেই সময়ের কথা তার বারবার মনে পড়ে এবং এতটাই মনে পড়ে যে জ্ঞানহীন হয়ে পাড়ার ছেলেদের সাথে যৌন সম্পর্ক করে ফেলে এবং একসময় এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে সে বাড়ি থেকে বের হলে পাড়ার একটা বুড়োও তাকে ছাড়তে চায় না। দেখেছেন তো? যাই হোক, সাইলু পেট চালানোর জন্য একটা কাঠের কারখানায় কাজ করতে যায়। তো সেখানেও তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয় এবং সাইলু রাজি না হলে তাকে চুরির অপবাদ দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এত কিছু সহ্য করতে না পারায় সে মরতে যায়, কিন্তু মরার সাহসটুকু সে আর করতে পারে না। তার শরীরে কেন এত শারীরিক ইচ্ছা আসে তা কাটানোর জন্য পাড়ার ছেলেদের ঘরে ডেকে নিজের শরীরে কষ্ট দিতে লাগে। আর গ্রামবাসীরা এইসব সহ্য করতে না পারায় তারা জমিদারের কাছে নালিশ করতে যায়। জমিদার সব শুনে ঠিক করে তাকে গ্রাম থেকে বের করে দেবে। তো গ্রামের সবাই মিলে সাইলুর বাড়িতে আসে। সেই দিন সাইলু সুন্দরভাবে সেজে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু গ্রামবাসীরা তাকে জোর জবরদস্তি ধরে জমিদারের কাছে নিয়ে যায় এবং মারতে মারতে তাকে গ্রাম থেকে বের করে দেয়। এবং পরদিন সকালে গ্রামবাসীরা সাইলুর মৃতদেহ এই কুয়োটি থেকে উদ্ধার করে। সিন চলে আসে বর্তমানে। থানায় নানিকে ধরে রেখেছে। নানি বলে, ম্যাডাম আমি খুন করিনি, আমি গুর্জার বোনকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে, কিন্তু গুর্জাকে বলার সাহস হয় না। তাই আমি ভাবছিলাম আমাদের দুজনের নাম দেয়ালে লিখলে গ্রামের সবাই জানতে পারবে এবং আমাদের বিয়ে দিয়ে দিবে। পিছন থেকে দারোগা বাবু বলে ওঠে, এই শালা চুপ, 1 সপ্তাহ ধরে তুই এই ডায়লগটা ঝেড়ে যাচ্ছিস। তখন মায়া যেতে থাকলে দারোগাটি সেই বডিগুলোর পোস্টমর্টম রিপোর্ট এসেছে তা মায়াকে দেখায় এবং মায়া দেখে বুঝতে পারে যে নানি এদের খুন করেনি, তাই নানিকে ছেড়ে দিতে বলে। তাহলে খুনগুলো করেছে কে তা এখন জানতে পারবেন। তো আবার মঙ্গলবার আসে, সবাই আবার গ্রাম পাহারা দিতে শুরু করে দেয়। ওই মহিলাটি আবারও প্রদীপ নিয়ে ছুটে যায়। গ্রামের একজন বয়স্ক ব্যক্তি তাকে মহালক্ষ্মীর রূপে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। অন্যান্য লোকেদের কাছে ছুটে গিয়ে বলে, আমি মহালক্ষ্মীকে দেখলাম, তাই তোমরা ওইদিকে যেও না, কিন্তু তারা বিশ্বাস করে না এবং তাকে তাড়িয়ে দেয়। জানা যায় মঙ্গলবার মহালক্ষ্মীর পুজোর দিন, তাই ওই দিন গ্রামের ভালোর জন্য পুরোহিতের বউ রাতের বেলা কাউকে না দেখিয়ে আগুন জ্বালিয়ে গ্রামের চারপাশ প্রদক্ষিণ করে। সিন কাট হলে দেখি ডক্টর বিশ্বনাথ গভীর রাতে চুপি চুপি দেওয়ালের কাছে যায় এবং কিছু লিখতেই যাবে, তখনই মায়া তাকে ধরে ফেলে। কারণ মায়ার আগে থেকেই ডাক্তারের উপর সন্দেহ ছিল, কেননা কুয়োর পাশে যে আত্মাটা দেখেছে ওটা মিথ্যা ছিল। গ্রামবাসীরা এইসব জানতে পারলে বিশ্বনাথ বাবুর আর রক্ষে থাকবে না, তাই ব্যাগ থেকে বেহুশের ইঞ্জেকশন বের করে মায়াকে ফুঁড়ে দেয়। এরপর মায়ার যখন জ্ঞান ফেরে তখন তাকে একটা বদ্ধ ঘরে দেখতে পায় এবং তার হাত দুটো বাঁধা অবস্থায় এবং বিশ্বনাথও সেখানে আছে। মায়া জানতে চাই দেওয়ালে এইভাবে লিখে লোকেদের সে কেন খুন করেছে। বিশ্বনাথ বলে, সাইলুর জন্য। মায়া বলে, ওই রকম চরিত্রহীন মেয়েকে গ্রাম থেকে বের করে দিয়েছে বলে তুমি গ্রামবাসীর উপর বদলা নেবে? বিশ্বনাথ রেগে গিয়ে বলে ওঠে, সে গ্রাম
গ্রামবাসীর কাছে চরিত্রহীন হলেও আমার কাছে সে দেবীর মতো। এরপর সমস্ত ঘটনা মায়াকে বলে এবং আমাদের সেই সিনগুলো দেখানো হয়। একদিন বিশ্বনাথ মায়াকে অজ্ঞান অবস্থায় একটা রাস্তার ধারে পেয়েছিল, সেখান থেকে তুলে তাকে ঘরে নিয়ে আসে। তার কি সমস্যা তা বোঝার জন্য একটা মহিলা ডক্টরকে দেখায়। সেই ডক্টর যখন সাইলুকে চেক আপ করে তখন জানা যায় সাইলু অস্বাভাবিক নিউফোলিয়া রোগে আক্রান্ত। এটা এমন একটা রোগ যা সাধারণ মহিলার যৌন চাহিদা অতিরিক্ত বাড়িয়ে দেয়। এই জন্যই সাইলু গ্রামের ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলতো। এমনকি সে এই সব থেকে ছাড় পাওয়ার জন্য সে রোজ নিজেকে কষ্ট দিত। এটা এমন একটা রোগ যা সহজে কারোর পিছু ছাড়ে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে না কন্ট্রোল করতে পারে। বিশ্বনাথ বলে সে তাকে নিজের মেয়ের মতো করেই দেখতো এবং সাইলু তাকে বাবার মতো করেই দেখতো। সিন আবার ফিরে আসলে ভাসুকে দেখানো হয়, যে কিনা জঙ্গলে কাউকে খুঁজে বেড়াচ্ছে। এই সময় ওই মহালক্ষীর মুখোশ পরা ছেলেটিকে দেখতে পায় এবং সে ভাসুর সাথে মারামারি শুরু করে দেয়। তো দুজনের মধ্যে বিশাল পর্যায়ের একটা মারামারি শুরু হয়ে যায় এবং এক সময় ভাসু ছেলেটিকে কয়েকবার ছুরির ঘা বসে দেয় এবং ছেলেটির মুখ রক্তাক্ত করে দেয়। কিন্তু ছেলেটি মাটি থেকে একটা ত্রিশূল তুলে ভাসুকে মেরে দেয়। ভাসু সেখানেই মারা যায়। এইদিকে ডক্টর বিশ্বনাথ মায়াকে বলে একদিন সাইলু খুব অসহায় হয়ে পড়েছিল, তার একজন সাথীর খুব প্রয়োজন। তখন একদিন সাইলুর সেই ছোটবেলার বন্ধু রবি তার সামনে হাজির হয়। সাইলু ভাবতেই পারেনি যে রবি এখনো বেঁচে আছে। রবি জানায় ও একদিন সাইলুকে তার বাবার সাথে খারাপ কাজ করতে দেখে ফেলেছিল, সেই জন্য ও নিজের বাবাকে মেরে ফেলেছে এবং তাকে বাড়িতে রেখেই আগুন ধরে দেয়, যাতে সবাই এটা ভাবে যে রবিও ওই আগুনে মারা গিয়েছে। তো তখন থেকেই রবি ছায়ার মতো সাইলুর পিছন পিছন থাকতো এবং বাকি সময় মন্দিরের পিছনের একটা ঘরে লুকিয়ে থাকতো। আর মন্দিরে কেউ না কেউ প্রসাদ দিত আর সেই প্রসাদ খেয়েই রবি নিজেকে বাঁচিয়ে রাখতো। রবি মহালক্ষীর মতো একটা মুখোশ বানিয়েছিল আর সেটা পরেই সব জায়গায় যেত, যাতে কেউ না তাকে চিনতে পারে। সাইলু তাকে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল এবং তারা দুজনে বিয়ে করবে বলে এটাও ঠিক করেছিল। বিশ্বনাথ বলে তাই বিয়ের জন্য আমরা শহরে জিনিস কিনতে গিয়েছিলাম, কিন্তু তারপরের দিন সকালে এসে দেখি সবাই দৌড়ে কোথায় যেন যাচ্ছে। তাই একজনকে জিজ্ঞেস করলে সে বলে সাইলুকে জমিদার সাহেব গ্রাম থেকে বের করে দিয়েছে, তাই সে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই কথা শোনা মাত্রই রবি আর ডক্টর মিলে ছুটে সেখানে চলে যায়। সিন আবার ফিরে আসলে মায়া বলে সে আত্মহত্যা করেছে, এটাতে কে কি করতে পারে? তার জন্য তোরা গ্রামবাসীর কাছে বদলা নিবি? ডক্টর শুনে রেগে গিয়ে বলে যেমনটা তোমরা ভাবছো সে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। 6 জন মিলে তাকে মেরেছে, তার মধ্যে 4 জনকে মেরেছি আর একজনকে রবি হয়তো এতক্ষণে মেরে দিয়েছে। মায়া তখন বলে বাকি 2 জন কারা? বিশ্বনাথ তখন বলে ভাসু এবং রাজেশ্বরী দেবী, যাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, যেটা জমিদার এখনো জানে না। মায়া বলে রাজেশ্বরী তো একজন সৎ মহিলা। ডক্টর বলে না, সে টাকার জন্য জমিদারকে বিয়ে করেছে আর ঠাকুরের উপর যে শ্রদ্ধা দেখায় তা শুধু লোকেদের কাছে ভালো দেখানোর জন্য। ডক্টর এবার মায়াকে সাইলুকে খুন করার আসল কাহিনীটা শোনায়। সাইলু একবার রাজেশ্বরী এবং ভাসুকে খুব খারাপ অবস্থায় দেখে ফেলেছিল। এই ব্যাপারটা যাতে কেউ না জানতে পারে তাই ওই 6 জন মিলে সাইলুকে প্রাণে মেরেছিল এবং সমাজের সামনে একটা মিথ্যা ঘটনা সাজিয়ে দেয়। বাইরে আমরা জমিদারকে দেখতে পাই যে কিনা মায়া এবং ডক্টরের কথা শুনতে পেরে গিয়েছে। তারপর সে রেগে গিয়ে বাড়িতে গিয়ে রাজেশ্বরীকে মেরে তাকে পুড়িয়ে দেয়। এইদিকে রবির সাইলুর খুনের বদলা নেওয়া হয়ে গিয়েছে। অবশেষে সাইলুর সাথে মরণকালে থাকার জন্য রবিও সেই কুয়োর মধ্যে জীবন ত্যাগ করে নেয়। পরদিন গ্রামে যখন রাজেশ্বরীর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন প্রচুর গ্রামবাসী জমিদারের বাড়ির সামনে হাজির হয়। মায়াও সেখানে গিয়েছিল। মায়া জমিদারকে বলে কিভাবে হলো এসব? জমিদার বলে ও দেবীর ভক্ত ছিল, তাই সে নিজেকে শেষ করে দিয়েছে যাতে সে তার কাছেই থাকতে পারে। মায়া বুঝে গিয়েছে যে জমিদারই তাকে মেরেছে, কিন্তু সাইলুর জন্য তাকে খারাপ লেগেছিল, তাই ডাক্তার এবং জমিদারকে কিছুই বলে না এবং এই গ্রাম থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যায়। এইদিকে জমিদার এক সময় ডক্টর বিশ্বনাথকে ডেকে বলে যেদিন সাইলু মারা গিয়েছিল সেদিন তুমি বাড়িতে ছিলে না, তাহলে কিভাবে জানলে যে ওই 6 জন মিলে সাইলুকে মেরেছিল? ডক্টর বলে পুলি আমাদের সবকিছু বলেছে। আপনাদের পুলির কথা মনে আছে যে চোখে দেখতে পায় না? আসলে পুলি অন্ধ না, সে অন্ধ হওয়ার নাটক করে গ্রামবাসীর কাছ থেকে ভিক্ষা করে পেট চালায়। ওই দিন যখন ওই 6 জন মিলে সাইলুকে মারছিল তখন পুলি ওখানে ছিল, সে দূর থেকে সব দেখছিল। তারপর ডক্টর যখন বাড়ি ফিরে তাকে সবকিছু বলছিল। তারপর থেকে ডক্টর এবং রবি এরকম একটা প্ল্যান সাজায় এবং তাদের সবাইকে মেরে সাইলুর আত্মার প্রতিশোধ নেয়। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কিপটামও করবেন না। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে একটাই অনুরোধ, এই ছোট্ট পরিবারটিকে বড় করতে একটু সহযোগিতা করবেন। ফিরে আসছি নতুন একটা গল্পে।